মানে আমার বাবা মা কখনো মানে বলে নাই যে পড়তে বয় বা এরকম, নিজের তাগিদে যেন আমার যতটুকু চেষ্টা করতে পারি নিজের তাগিদে পড়াশোনা করতে হয়েছে। টিউশনি আমি প্রাইভেট পড়েন? আমি এসএসসি পর্যন্ত কোনো প্রাইভেট পড়ি নাই ভাইয়া, নিজে নিজে পড়ছি। আপনার কি গ্রুপ ছিল কি? আমার সায়েন্স গ্রুপ থেকে। সায়েন্স নিজে নিজে? জি। কিভাবে পড়তেন? কত সময়? টাকাটা নাই? টাকাটা নাই। বাংলাদেশে এরকম স্টুডেন্ট অনেক আছে, অনেক। যে একটা টিউশনি দেন, পড়তে দিতে পারেনি। কারণ টাকাটা নাই? টাকাটা নাই। বাংলাদেশে এরকম স্টুডেন্ট অনেক আছে, অনেক। যে একটা টিউশনি দেন। পরে আমার এক বন্ধু বলে যে তুই লিফলেট দে। আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরে আমার লিফলেট লাগাই। আজকে যে গল্পটা বলতেছে এখানে, এই গল্পের সাথে বাংলাদেশের অসংখ্য যুবকের গল্প মিলে যাবে যারা ওর মতো বা ওর চেয়ে অনেক ভয়ঙ্কর লেভেলের কষ্ট করেছেন, কিন্তু উনি ব্র্যান্ডিং বাংলাদেশ এসেছেন, তার মানে ওনার কষ্টের রেজাল্ট আছে। সবার কষ্টেরই রেজাল্ট আছে। কেউ হয়তো খুব তাড়াতাড়ি পায়, কেউ হয়তো সময় নিয়ে পায়। এবং কষ্ট যদি আপনি আল্লাহর নামে করেন তো আল্লাহ আপনাকে শপথ করেছেন যে আপনাকে সে রেজাল্ট দিবেই দিবে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত গল্পটা শোনেন। ডিস্ট্রিক্ট জামালপুর। জামালপুর। আপনি বর্তমানে ঢাকায় থাকছেন? জি জি। ওকে, তো সুমন ভাই আপনি শুরু করেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতেছি। তো আমার বাসাটা এমনই এক গ্রামে যে জামালপুর সদর উপজেলাতেই, জামালপুর জেলার সদর উপজেলা, কিন্তু এমনই এক গ্রাম যেই গ্রামে এখন পর্যন্ত বড় গাড়ি যাবে এরকম রাস্তাঘাট হয় নাই। আচ্ছা। এবং আমরা ইলেকট্রিসিটি পাইছি 2015 সালে। মানে আমরা এসএসসি পাস করছি দুয়াত, যেটাকে বলে হারিকেন, আমাদের গ্রামের ভাষায় বলে। এই হারিকেনের আলোয় পরে এসএসসি পাস করছি, সোর্স ছিল না। মানে এরকম হয়েছে, আমি স্কুলে যাইতাম, মানে বেল্ট কেনার মতো আমার যে বেল্ট ইফোর্ড করবো এই টাকাটা মানে রশি দিয়ে বেঁধে যাইতাম। এরকম হইতো যে আমার প্যান্ট রশি দিয়ে বেঁধে প্যান্ট বেঁধে যাইতাম। এবং মানে 2 ঈদে একবার কাপড় কিনতে পারতাম না। আমাদের হচ্ছে এরকম যে ফ্যামিলির সব কিছু মেনটেন করে আমরা হচ্ছে পুরা বছরে 2 ঈদে মাত্র একবার কাপড় কিনতাম। তার মানে হচ্ছে আমরা হচ্ছে ফ্যামিলি আমার আব্বার সাথে এই কাজগুলা করতাম। স্টিল নাও আমরা বড় হয়ে গেছি, তারপরেও দেখা যায় যে কাজগুলা করতে হয়। প্রায় স্কুল কন্টিনিউ করে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত কাজ করতাম, আবার স্কুল থেকে আইসা কাজ করতাম। এসএসসি পর্যন্ত আমি এইভাবেই গেছি। সকাল বা রাত আমরা হচ্ছে মানে আমার বাবা মা কখনো মানে বলে নাই যে পড়তে বয় বা এরকম, নিজের তাগিদে যেন আমার যতটুকু চেষ্টা করতে পারি নিজের তাগিদে পড়াশোনা করতে হয়েছে। টিউশনি? আমি প্রাইভেট পড়ি। আমি এসএসসি পর্যন্ত কোনো প্রাইভেট পড়ি নাই ভাইয়া, নিজে নিজে পড়ছি। আপনার কি গ্রুপ ছিল কি? আমার সায়েন্স গ্রুপ থেকে। সায়েন্স নিজে নিজে? জি। কিভাবে পড়তেন? কত সালে দিয়েছেন এসএসসি? আমি এসএসসি দিছি 2014 সালে। এই তো বেশি দিন না, মাত্র 10 বছর আগে। জি জি। এবং ওই সময়ে মানে মাত্র 2010-এ যে সিস্টেমটা চালু হয়েছে, আমি 2011-তে পরীক্ষা দিছি। তো যখন আমি হচ্ছে আমার সেকশন থেকে একাই প্লাস পাইলাম, তখন স্যারদের নজরে আসতে শুরু করলাম যে এই ছেলে তো ভালো করতো বা এই ছেলে তো ভালো এরকম। কিন্তু এর আগে পর্যন্ত মানে কেউ ওইভাবে চিনতো না, বা আলাদা যে একটা গুরুত্ব দেওয়া বা পড়াশোনার যে হচ্ছে একটা চাহিদা বা আগ্রহ, প্রতিযোগিতা, এই জিনিসটা ওই পর্যন্ত আমি পাই নাই। তো যখন আমি এ প্লাস পাইলাম, আমার সেকশন থেকে একা এবং ক সেকশন থেকে 5 জন পাইছে। তো আমার সেকশনের স্যাররা নিশ্চয় এটা নিয়ে খুব মানে গর্ব করতেছিল। এবং ওই সময়ে প্লাস পাওয়া মানে সাংবাদিক আসছে স্কুলে ছবি তুলতে। তো আমাকে গ্রাম থেকে আমাকে স্যাররা ফোন দিল যে তোমার আসতে হবে স্কুলে। আমি স্কুলে যাইলাম এবং সাংবাদিকরা ছবি তুললো এবং সংবর্ধনাও দেওয়া হলে হচ্ছে দেখা যায় পারিবারিক থেকেও প্রেশার, মানে আমি এক্সট্রা যে হাত খরচ করব এই খরচটা মানে করার মতো আমার সামর্থ্য হইতো না। দেখা যাইতো যে আমার ওই খাওয়ার খরচ, ম্যাচের এবং ম্যাচের যে ভাড়া এবং টিউশন খরচ সব কিছু মিলে, এবং কলেজের একটা বেতন দিতে হইতো। যে বেতনের কারণে পরে আমি হচ্ছে আমার ওইখান থেকে উপবৃত্তি সিস্টেম থাকে কলেজে, তো উপবৃত্তি অ্যাপ্লাই করি এবং 700 টাকা, আমার কলেজের বেতন ছিল 900, আমার 200 টাকা দেওয়া লাগতো মাসে। বিশাল সেভ আপনার জন্য। 700 টাকা ওই সময়ের জন্য মানে আমার মানে এত বেশি উপকার হয়েছে, আমি ওই মানুষটারে ধন্যবাদ দিতে চাই। আস্তে আস্তে হচ্ছে আমার কলেজ লাইফ এইভাবে মোটামুটি চলতে থাকে। যখন সেকেন্ড টাইমে উঠবো, আমার মানে গ্রামের যেই সমস্যাগুলো থাকে, যে জমি জমার সমস্যা, তো জমি জমার সমস্যা নিয়ে ফ্যামিলিগতভাবে সমস্যা হয় খুব বড় লেভেলের, এবং এটা নিয়ে মামলা পর্যন্ত হয়ে যায় পারিবারিকভাবে। মামলা হয়, আমি যখন কলেজের পরীক্ষা দিতেছি আমার নামেও মামলা হয়। তো মামলা হইলে মানে আমি
পরীক্ষার মানে হলে পরীক্ষা দিতেছে, আমি পরীক্ষার হল থেকে বের হয়ে যায় শুনি যে এরকম মারামারি হয়েছে জমি জমা নিয়ে, এবং আমার বাবা তো তখন একলাই। তো এই মামলাটা দেয় আবার আমারই দাদা, মানে আমার হচ্ছে বাড়িতে যায়, নিজের বাড়িতে যে ঘুমাবো, নিজের বাড়িতে থাকবো, কারণ তখন মানে এরকম ভয় ছিল যে যদি বড় কোনো সমস্যা হয়ে যায়, স্টুডেন্ট মানুষ লেখাপড়া করতে পারবো না, পরীক্ষা মিস হয়ে যাবে, রাইট, সরকারি চাকরি করতে পারবো না, এরকম অনেক ভয় থাকতো। তো যে কারণে আমি অন্য বাড়িতে পালায় থাকতাম, মানে আমার বাবার ঘুম টোম এরকম হারাম হয়ে যায়। পরে উনি যে কোনোভাবে যে এলাকার সামাজিকভাবে এটা হচ্ছে মিল হওয়ার পরে মামলা উইথড্র হয়। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের শুরুর দিকের ঘটনা। A+ কাটে, আর সবগুলা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ যেটা, তারপরে বায়োলজি সবগুলাতে A+ আসে। কিন্তু যখনই আমি অ্যাডমিশন টেস্টে ভর্তি হইতে যাব, দেখা যায় যে একবারে 13-14-15 হাজার টাকা লাগে একটা কোচিং করতে গেলে, অ্যাডমিশন কোচিং। তো আমার খুব মানে স্পষ্ট মনে আছে, আমি ওই দিন সারাদিন কান্না করছি, আমার সবগুলা ফ্রেন্ড যায় কোচিংয়ে ভর্তি হয়েছে, আমি ভর্তি হতে পারিনি, কারণ টাকাটা নাই। বাংলাদেশে এরকম স্টুডেন্ট অনেক আছে, অনেক আছে। আমরা হয়তো ঢাকা শহরে থেকে অনেক বেশি প্রিভিলেজড, আমরা তো বুঝতে পারি না। এই টাকাটা অনেকের কাছে কোনো টাকা না, বাট কারো কাছে এটা অনেক বেশি টাকা। জি, বাড়িতে যখন বলি, তো যতগুলা দান ছিল সব দান বিক্রি করে, তারপরেও টাকা 13-14 হাজার হয় না। পরে দাঁড় করে ফ্রেন্ডসরা ভর্তি হওয়ার আরো 15-20 দিন পরে আমি কোচিংয়ে ভর্তি হই। আচ্ছা, আমার বাবা আমাকে একটা কথা বলছিল যে এই যে টাকাটা দিলাম, তুমি এখানে কি করবা বা কতটুকু পড়বা, বা মানে লাইফ তোমার, আসলে তুমি এটাকে কোন দিকে নিতে চাও, যদি আমাকে তুই করে বলতো, তো এটা কোন দিকে নিতে চাও, এটা হচ্ছে মানে আমার সিদ্ধান্ত আর কি। যে ভর্তি পরীক্ষার 10 দিন আগে, তখন আমার মধ্যে একটা এমন সিরিয়াসনেস আছে যে আমি শুধু খাওয়া আর ঘুম, মানে কারো ফোন পর্যন্ত রিসিভ করতাম না যে আমাকে চান্স পাইতে হবে। কারণ আমার ওই যে বাপের দান বিক্রি করা টাকা, তো এই টাকার শোধ যদি আমি না দিতে পারি, আমি যদি চান্স না পাই, তাহলে পুরো আমি সন্তান হিসাবে ব্যর্থ। তো আমি এরকম হয়েছে যে আমার ইউনিভার্সিটির প্রত্যেকটা ভাইয়ের কাছে গেছি যে একটা টিউশনই দেন। পরে আমার এক বন্ধু বলে যে তুই লিফলেট দে। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরে আমার লিফলেট লাগাই। ওরে বাবা, কবে খুলছেন আপনি এটা? এইটা ওই ক্লাসিফাইড গ্রুপ, আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র ইন্টারে পড়ুয়া স্টুডেন্ট যারা, তারা আলটিমেটলি হচ্ছে এই গ্রুপের মেম্বার। তার মানে কি পরিমাণ পপুলার! ওয়াও। 2 দিন আগে লিখেছে, আলহামদুলিল্লাহ প্রত্যাবর্তন 3.0-তে মোট 1802 জন ভর্তি কমপ্লিট। এরা কি পেমেন্ট করে ভর্তি হয়েছে? পেমেন্ট করে ভর্তি হয়েছে, 3500 টাকা করে পেমেন্ট। আরে ভাই, আপনি তো কোটিপতি, আপনার সামনে বসে আছি আমি। ওকে, চলো গল্পটা শুনি। তারপর তো যেই ছেলে মানে 5 জন স্টুডেন্ট নিয়ে শুরু করলো 1500 টাকা ধার দিয়ে, হ্যাঁ, ওই ছেলের এখন মানে একটা পেইড ব্যাচের, এই যে আপনি যেটা দেখলেন, একটা পেইড ব্যাচের স্টুডেন্ট 1802 জন, 1800 অলরেডি ভর্তি হয়েছে। আরো মানে আমি প্রায় ইয়ারলি মানে পেইড ব্যাচে 7-8 হাজার স্টুডেন্ট হয়ে যায়। কত করে দেয় এরা প্রতি মাসে? 3500-4000 এরকম ফি থাকে। এরা ভর্তি হয়েছে 3500 টাকা করে। আপনি আমাকে আমি একটু ক্যালকুলেটর নিয়ে একটা হিসাব করি ভাই, কিছু মনে করেন না। হ্যাঁ, আমার জনগণকে একটু ধারণা দিতে হবে। আপনি বলতেছেন 3500 করে প্রতি মাসে কতজন স্টুডেন্ট থাকে? প্রতি মাসে না, এটা হচ্ছে কোর্স আকারে, প্রতি কোর্সে। হ্যাঁ, একটা কোর্স ওদের শেষ করে দিব, এবং একটা কোর্স শেষ করে দিবেন আপনি 3500 টাকা।